সৈয়দ আলী হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাভারে বিশ্ববিদ্যালয় এলাকায় পশ্চিমাঞ্চলের কয়েক একর জমি রক্ষীবাহিনীদের জন্য সরকারিভাবে অধিগ্রহণ করা হয়েছে। সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের একটি সমঝোতা হয় যে প্রতিদিন সকালে 1 ঘন্টার জন্য, বিকেলে 1 ঘন্টার জন্য বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীর বাসস্থানের কাছে যে পানির ট্যাঙ্কটি আছে সেখান থেকে রক্ষীবাহিনীরা পানি পাবে। অতর্কিতে একদিন 4র্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গে রক্ষীবাহিনীর কয়েকজনের গোলযোগ বাধে এবং রক্ষীবাহিনীর লোকেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জন 4র্থ শ্রেণীর কর্মচারীকে বেঁধে নিয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিসের তীব্র প্রতিবাদ জানায়। ভিসি অফিসের তড়িৎ হস্তক্ষেপে 2 জন লোক উদ্ধার পেল। সৈয়দ আলী আহসানের সাথে রক্ষীবাহিনীর 2 জন অফিসার সৌজন্য সাক্ষাৎকারে এলেন। তারা উভয়ই সুদর্শন এবং আকৃতি ও অবয়বে অবাঙালি বলে সৈয়দ আলী হাসানের মনে হলো। পরিচয় দেবার পর সৈয়দ আলী হাসান জানলেন যে তারা দুজনেই ভারতীয়, একজন কুর্গের, অপরজন মহারাষ্ট্রের। 6 ফেব্রুয়ারি 1974 রাত্রি ভোর না হতেই রক্ষীবাহিনী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী অরুণা সেনকে ঘুম থেকে তুলল। 1971 শান্তি সেন দেশের ভেতরে থেকেই পাক বাহিনীর বিরুদ্ধে এক বীরত্বপূর্ণ সংগ্রাম রচনা করেন। অরুণা সেনকে নিয়ে বাড়ির বাইরে এলে তিনি দেখলেন সেখানে তার পুত্রবধূ রিনাও রয়েছে। তাদের নিয়ে প্রায় 2 মাইল দূরে ভেদরগঞ্জ রক্ষীবাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। রাস্তায় রিনার প্রতি তারা নানা অশ্লীল উক্তি করেছে। ক্যাম্পে পৌঁছে দেখলেন সেখানে প্রতিবেশী কলিমুদ্দি, মোস্তফা, গোবিন্দ নাগ ও হরিপদ ঘোষও রয়েছে। চেহারা দেখেই বোঝা গেল তাদের উপর গুরুতর দৈহিক নির্যাতন করা হয়েছে। বিশেষ করে কলিমুদ্দি ও মোস্তফাকেই বেশি অসুস্থ দেখালো। কলিমুদ্দি মোস্তফা 2 ভাই। এদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই। অপরের জমি চাষ করে এরা কোনো মতে জীবিকা নির্বাহ করে। এদের রয়েছে স্ত্রী ও ছোট ছোট ছেলেমেয়ে। ক্যাম্পে আসতেই অনেক রক্ষীবাহিনীর সদস্য এসে বন্দীদের ঘিরে দাঁড়ালো। শুরু হলো রিনার উপর অপমান বৃষ্টি। কেউ অশ্লীল মন্তব্য করে, কেউ চুল ধরে টানে, কেউ চড় মারে, কেউ খোঁচা দেয়, এমনই সব বর্বরতা। বন্দীদের রোদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল। সন্ধ্যায় তাদের একটি কামরায় ঢুকলো। অনেক রাত্রিকে রিনাকে তারা দোতলায় নিয়ে গেল। কিছুক্ষণ পরেই শোনা গেল রিনার হৃদয় বিদারী চিৎকার। প্রায় আধ ঘন্টা পর আর্তনাদ স্তিমিত হয়ে গেল। নিস্তব্ধ রাত্রির অন্ধকার ভেদ করে রিনাকে গভীর রাতে তারা এনে কামরার মধ্যে ফেলে গেল। রিনার অর্ধচেতন দেহ বেতের আঘাতে ক্ষতবিক্ষত, রক্ত ঝরছে। রিনার জ্ঞান ফিরলে পানি চাইল। রিনা আস্তে আস্তে কথা বলতে পারল। রাত্রি তখন ভোর হয়ে এসেছে। রিনাকে নির্যাতনের সময় দোতলায় ভেদরগঞ্জ ও ডেমোডার আওয়ামী লীগ সম্পাদকরা এবং এই 2 স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল। তারা শান্তি সেন ও চঞ্চল কোথায় আছে তাদের ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞেস করে। রিনা কিছুই জানে না বলে তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা, কল্পনা করাও সম্ভব নয়। কিছুক্ষণ জিজ্ঞাসা ও গালাগালি দেওয়ার পর ভেদরগঞ্জ ক্যাম্পের কমান্ডার বেত নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতারি এমনভাবে পেটাতে থাকে যে পরপর 3খানা বেত ভেঙে যায়। আবার জিজ্ঞেস করে শান্তি সেন ও চঞ্চল কোথায়, অস্ত্র কোথায়। রিনার একই উত্তর। ক্ষিপ্ত হয়ে রিনাকে তারা সিলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এবং 2 কমান্ডার 2 দিক থেকে একসঙ্গে চাবুক চালাতে থাকে। মারার সময় রিনা বলেছিল, আমাকে এভাবে না মেরে একেবারে গুলি করে মেরে ফেলুন। জবাবে তারা বলে, সরকারের একটা গুলির দাম আছে, তোকে 7 দিন ধরে পিটিয়ে মেরে ফেলব। এর অল্প পরে রিনা অচেতন হয়ে যায়, কিন্তু তারা ওই দেহের ওপর চাবুক চালাতেই থাকে। জ্ঞান ফিরে এলে রিনা দেখে যে সে মেঝের ওপর পড়ে আছে। পানি চাইলে তাকে পানিও দেওয়া হয়নি। কমরেড শান্তি সেনের স্ত্রী রক্ষীবাহিনীর কাছে আটক হওয়া ও নির্যাতন নিয়ে এরকম একটি লিখিত বিবৃতি দিয়েছিলেন। সেই সময় এই বিবৃতি দারুণ চাঞ্চল্য সৃষ্টি করে। 1971 সালের 25শে মার্চ তারিখে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে যে পুলিশ বাহিনী পাক দখলদার বাহিনীর বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলে বীরত্বের ইতিহাস রচনা করেছিল, সেই পুলিশ বাহিনীর বড় অংশই মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন দেশে ফিরে আগের পেশায় থাকতে উৎসাহবোধ করল না। 751 জন পুলিশ সদস্য স্বাধীনতার প্রথম প্রহরে লড়াইয়ের ময়দানে প্রাণ দিয়েছিলেন। এসব কারণে স্বাধীনতার পরে সুসংগঠিত একটি বাহিনী হিসেবে পুলিশকে দ্রুত পুনর্গঠিত করা যায়নি। কর্তব্য সম্পাদন কিংবা দেশের অভ্যন্তরে শান্তি রক্ষার জন্য উপযুক্ত অস্ত্রশস্ত্র তাদের হাতে ছিল না। এদিকে দলীয় ক্যাডার ও দুর্বৃত্ত কিংবা বিপদগামী মুক্তিযোদ্ধারা যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করত সেগুলো ছিল পুলিশের অস্ত্রের চেয়ে অনেক উন্নত মানের।
স্বাধীনতার পরপর বাংলাদেশ ও ভারতের সীমান্ত চোরাচালানের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল এবং প্রকাশ্য দিবালোকে চোরাচালান ছিল স্বাভাবিক ঘটনা। সেই পরিস্থিতিতে দুর্বল বেসামরিক প্রশাসনের জন্য সেনাবাহিনীর সাহায্যের দরকার ছিল, কিন্তু সেনাবাহিনীকে বেসামরিক কাজে বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানাতে আওয়ামী লীগ সরকার আগ্রহী ছিল না। কারণ যুদ্ধকালীন পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর আচরণের অভিজ্ঞতা ও আওয়ামী লীগের দীর্ঘ সময় ধরে লালিত বিশ্বাসে তারা মনে করত প্রাতিষ্ঠানিক কোনো সেনাবাহিনী ছাড়াই দেশ চালানো সম্ভব। পাকিস্তান আমলে বিপুল সম্পদ সামরিক বাহিনীর জন্য বরাদ্দ হতে দেখে আওয়ামী লীগ মনে করেছিল যে বড় একটি সামরিক বাহিনী লালন করা বাংলাদেশের মতো ক্ষুদ্র ও দরিদ্র একটি দেশের পক্ষে সম্ভব হবে না। এছাড়া তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থানের নিয়মিত ঘটনা দেখে আওয়ামী লীগ নেতারা সামরিক বাহিনীর মতো একটি সুসংগঠিত প্রতিষ্ঠানকে ক্ষমতাসীনদের জন্য একটি হুমকি হিসেবেই মনে করতেন। এদিকে ভারতের দৃষ্টিভঙ্গিও ছিল বাংলাদেশে বড় আধুনিক সামরিক বাহিনী প্রতিষ্ঠার বিরুদ্ধে। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে বাংলাদেশের ওপর যে কোনো আগ্রাসনের সময় ভারতের সক্রিয় সাহায্য পাওয়া যাবে। ভারতের পক্ষ থেকে যুক্তি প্রদর্শন করে প্রায়ই বলা হতো যে বাংলাদেশের গোটা সম্পদ জাতীয় পুনর্গঠনের জন্যই ব্যয় হওয়া উচিত। নতুন সরকারের সামরিক বাহিনী সম্পর্কে এমন বিবেচনা ও ভারতীয় ইচ্ছার সমীকরণে রাজনৈতিক নিয়ন্ত্রণাধীন একটি আধা সামরিক বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বোঝানো হয়েছিল যে স্বাধীনতার পরপর শান্তিরক্ষার কাজটা খুব চ্যালেঞ্জিং হতে পারে। এই শান্তিরক্ষার সমাধানের কথা বিবেচনায় রেখে ভারতীয় উপদেষ্টার পরামর্শ অনুযায়ী রক্ষী বাহিনী জাতীয় একটি আধা সামরিক বাহিনী গঠনের মূল ধারণাটি কলকাতায় প্রবাসী সরকারের চিন্তায় স্থান করে নিয়েছিল। এই আধা সামরিক বাহিনীর লক্ষ্য হবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে সক্রিয়ভাবে সাহায্য করা এবং প্রয়োজনে সেনাবাহিনীকে সাহায্য করা। কিন্তু এই বাহিনী থাকবে পুরোপুরিভাবে রাজনৈতিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। এই বাহিনীর উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে আইনে বলা হয় যে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন বোধে এই বাহিনীকে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার কাজে বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য নিয়োগ করতে পারবে। ভারতীয় উপদেষ্টা এবং সামরিক পরামর্শকদের প্রত্যক্ষ সহযোগিতায় সমস্ত প্রস্তুতি শেষ হবার সঙ্গে সঙ্গেই 1972 সালের 7 মার্চ জাতীয় রক্ষী বাহিনীর আদেশ প্রণয়ন করা হয় এবং 1 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর বলে গণ্য করার নির্দেশ দেওয়া হয়। ভারতীয় সামরিক বাহিনী যেদিন বাংলাদেশ থেকে চলে যায় সেদিন থেকেই রক্ষী বাহিনী মোতায়েন করা হয়। একটি আইন প্রয়োগকারী সংস্থা বা একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন তেমন আইনগত কাঠামো রক্ষী বাহিনীর আদেশে ছিল না। এটা খুব কৌতূহলোদ্দীপক যে আইন প্রণয়নের আগে রক্ষী বাহিনী তার কাজ শুরু করে দেয়। পরবর্তীকালে আদেশ জারির মাধ্যমে কেবলমাত্র এদের কর্মতৎপরতাকে পেছনের তারিখ থেকে আইনগত ভিত্তি প্রদান করা হয়। রক্ষী বাহিনী প্রধানত যে সমস্ত দায়িত্ব পালন করেছে তা হল বেআইনি অস্ত্র উদ্ধার, সীমান্তে চোরাচালান রোধ, পণ্যের অবাধ গুদামজাতকরণ এবং কালোবাজারি বন্ধ ও চূড়ান্তভাবে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ নিশ্চিহ্ন করা। রক্ষী বাহিনী নামে অবশ্য প্রথমে ছিল না এটা। এই বাহিনীর জন্য প্রথমে নাম ভাবা হয়েছিল ন্যাশনাল সিকিউরিটি ফোর্স, ন্যাশনাল গার্ড, আর্মড পুলিশ ইত্যাদি। বাহিনীর সদস্যদের কাছ থেকেই সুপারিশ আসে যেন নামটা বাংলায় হয়। শেষ পর্যন্ত সরকারও বাংলা নামকরণের সিদ্ধান্ত নেয়। অনেক আলোচনার পর নতুন বাহিনীর নাম ঠিক করা হয় জাতীয় রক্ষী বাহিনী, জেআরবি। এই রক্ষী বাহিনীর প্রায় সকলেই ছিলেন মুক্তিযোদ্ধা। একটা বড় অংশ ছিল মুজিব বাহিনীর, বাকিরা কাদেরিয়া বাহিনীর সদস্য। রক্ষী বাহিনী গড়ে উঠেছিল একই সঙ্গে সরকার প্রধানের এমন এক নিজস্ব প্রহরী দল হিসেবে যাদের কার্যক্রম ছিল ঝোড়ো পুলিশের মতো এবং তৈরি হচ্ছিল বিকল্প সেনাবাহিনীর আদলে। 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত প্রশিক্ষণের মাধ্যমে রক্ষী বাহিনী গড়ে তোলার দায়িত্ব যখন ভারতীয়দের হাতে, তখন বাংলাদেশ সামরিক বাহিনী, পিডিআর ও পুলিশ বাহিনী পুনর্গঠনের কাজটি দেশের নিজস্ব ব্যবস্থাপনাতেই হচ্ছিল। এই বৈপরীত্য ছিল বিস্ময়কর ও প্রশ্নবোধক। আরও বিস্ময়কর ছিল পরিকল্পিতভাবেই রক্ষী বাহিনীকে রাখা হয়েছিল প্রধানমন্ত্রীর অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নয়। এই বাহিনীর পোশাক রাখা হয় ভারতীয় সেনাবাহিনীর মতো। আবার রক্ষী বাহিনীর মহাপরিচালক কর্নেল নুরুজ্জামান বাকশালের কেন্দ্রীয় কমিটির 112 নম্বর সদস্য ছিলেন। ভারতীয় সেনাবাহিনীর আদলে পোশাকের ব্যাখ্যা হিসেবে রক্ষী বাহিনীর উপপ্রধান জানান, বাহিনীর জন্য প্রথম পোশাকের চালান আসে ভারত থেকে। 2 ধরনের পোশাক পাঠায় ভারত, একটা খাকি পোশাক আর একটা জলপাই রঙের পোশাক। পাকিস্তানি সেনাবাহিনীর পোশাক যেহেতু খাকি রঙের ছিল তাই কেউ এই পোশাক নেয়নি।
জলপাই রঙের পোশাকই রক্ষীরা বেছে নেয়। পরবর্তী সময়ে এই পোশাকই রক্ষী বাহিনীর পোশাক হিসেবে গৃহীত হয়। অনেকেই মনে করত যেহেতু ভারতীয় সেনারা একই পোশাক ব্যবহার করে, তাই এই বাহিনীর পোশাকে ভারতীয় সেনার অনুপ্রবেশ ঘটবে। রক্ষী বাহিনীর তরফ থেকে আরও যুক্তি ছিল, আমাদের প্রতিবেশী মিয়ানমারের সেনাবাহিনীও সামরিক পোশাক হিসেবে জলপাই রঙের কাপড় ব্যবহার করে। আবার কোনো কোনো মহল বলতো রক্ষী বাহিনীর সদস্যদের বেশিরভাগই ভারতীয়, কারণ রক্ষী বাহিনীর সদস্যদের মতো কালো মানুষ বাংলাদেশে নেই। তবে রক্ষী বাহিনীর পোশাক থেকে জলপাই রং পরিবর্তন করার সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল। রক্ষী বাহিনীর দ্বিতীয় ব্যাচের সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের সময় সরকার স্পষ্টতই ঘোষণা করেছিল যে পোশাকের রং যত দূর সম্ভব তাড়াতাড়ি পরিবর্তন করা হবে। দ্বিতীয় ব্যাচের কুচকাওয়াজ উপলক্ষে সুভেনিয়ারেও এর উল্লেখ ছিল। বাহিনীর চতুর্থ ব্যাচের সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে প্রকাশিত সুভেনিয়ারেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়, রক্ষী বাহিনীর পোশাকের রং হবে ধূসর নীল। 1975-এ রক্ষী বাহিনী বিলুপ্ত হয়েছিল, অথচ কোনো অজানা কারণে তার জলপাই রঙের পোশাক পরিবর্তন হয়নি। মুজিব বাহিনীর প্রধান প্রশিক্ষক জেনারেল উবানের পরামর্শ ও সহায়তায় রক্ষী বাহিনী গঠিত হয় বলে জেনারেল উবান দাবি করেছিলেন। এমনকি তিনি এটাও দাবি করেছিলেন যে রক্ষী বাহিনীর অফিসারদের ভারতে নিয়ে প্রশিক্ষণ ও সরঞ্জাম দেবার বিষয়ে তিনিই ভারত সরকারকে রাজি করিয়েছিলেন। ভারতীয় প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব পরমেশ্বর নারায়ণ হাকসারের মাধ্যমে রক্ষী বাহিনীর প্রধানতম প্রশিক্ষক হিসেবে জেনারেল উবানের মাধ্যমে নিযুক্তি ঘটেছিল। যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে উবানের পদমর্যাদা ছিল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা। রক্ষী বাহিনীর অন্যান্য প্রশিক্ষক হিসেবেও এক বিশেষ চিন্তার ও রাজনৈতিক মতাদর্শের মানুষ নিয়োগ দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধকালে ভারতীয় শিবিরে মুজিব বাহিনীর প্রশিক্ষকদের মধ্যে যারা সমাজতন্ত্র বিরোধী মনোভাবাপন্ন ছিলেন বলে দেখা যায়, তাদের বাছাই করে রক্ষী বাহিনীর প্রশিক্ষক ধরা হয়। প্রশিক্ষণের ক্ষেত্রে একটি অদ্ভুত ব্যাপার ছিল, এরা অফিসারদের এবং ক্ষেত্রবিশেষে সুবেদারদেরকেও প্রশিক্ষণ দেওয়া হতো ভারতে, এবং সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া হতো ঢাকার সাভারে। রক্ষী বাহিনীতে লোক নিয়োগে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিল। কয়েকটি বিশেষ জেলা ছাড়া অন্য এলাকার লোকদের রক্ষী বাহিনীতে নেওয়া হতো না। বিশেষ করে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর জন্য রক্ষী বাহিনীর দ্বার উন্মুক্ত ছিল। রক্ষী বাহিনীর সাফল্য বর্ণনা করার সময়ও এই বাহিনীর আক্রমণের লক্ষ্য সম্পর্কে ধারণা করা যায়। রক্ষী বাহিনীর সাবেক এক শীর্ষ কর্মকর্তা কাজের সাফল্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, রক্ষী বাহিনীর অভিযানের ফলে দেশের সন্ত্রাসী দলগুলো, বিশেষ করে নাকশাল বাহিনী, সর্বহারা, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল, সাম্যবাদী দল ও জাসদের গণবাহিনীর তৎপরতা অনেকটা নিস্তেজ হয়ে পড়ে। অর্থাৎ মূলত বামপন্থীদের বিরুদ্ধে রক্ষী বাহিনীর অভিযান পরিচালিত হয়েছিল। এই বাহিনী গঠনের সময় বলা হয়েছিল দক্ষ মুক্তিযোদ্ধাদের দেশের কাজে পুনর্বাসনের লক্ষ্যে রক্ষী বাহিনী সৃষ্টি, অথচ পরিচালকদের মধ্যে মাত্র 2 জনকে নেওয়া হয় মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে। আনোয়ারুল আলম শহীদকে নেওয়া হয় কাদেরিয়া বাহিনী থেকে এবং সরোয়ার হোসেন ছিলেন মুজিব বাহিনীর মাদারীপুর অঞ্চলের একজন কমান্ডার। বাকি গুরুত্বপূর্ণ পরিচালক অধিকাংশ ছিলেন পাকিস্তান প্রত্যাগত সামরিক অফিসার। ৭১-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার গোষ্ঠী থেকে কর্নেল নুরুজ্জামান ব্যতীত কারোরই ঠাঁই হয়নি রক্ষী বাহিনীর সর্বোচ্চ পরিসরে। তবে এটাও ঠিক যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পদস্থ সেনা কর্মকর্তা ছিলেন সর্বসাকুল্যে 18-19 জন। স্বাধীনতার আগে একজন ছাড়া তারা সবাই মেজর ছিলেন। কিছু সংখ্যক সেনা কর্মকর্তাকে তখন নবগঠিত বাংলাদেশ রাইফেলসে নিয়োগ দেওয়া হয়। ফলে রক্ষী বাহিনীতে ANM নুরুজ্জামান ছাড়া আর কোনো সেনা কর্মকর্তাকে নিয়োগ দিতে প্রধান সেনাপতি MAG ওসমানী রাজি ছিলেন না। রক্ষী বাহিনীর কাজ শুরু করার পরই আইনশৃঙ্খলা রক্ষার কাজে রক্ষী বাহিনীর পক্ষপাতমূলক আচরণ সকলের নজরে আসতে থাকে। তাছাড়া সামরিক বাহিনীকে বঞ্চিত করে রক্ষী বাহিনীকে সরকার উন্নত বেতন, খোরাক, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সুযোগ সুবিধা দিচ্ছে বলে প্রচারণা শুরু হয়। সামরিক বাহিনীতে মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধাদের মধ্যে মানসিক দূরত্ব থাকলেও রক্ষী বাহিনীর কার্যকলাপের বিরুদ্ধে সকলেই একমত পোষণ করতেন। সকল সদস্যেরই দৃঢ় বিশ্বাস ছিল রক্ষী বাহিনীর বাজেট প্রতিরক্ষা বাজেট থেকে অনেক বেশি এবং রক্ষী বাহিনীর রসদ থেকে শুরু করে সকল সরঞ্জামের সুবিধা অন্যান্য বাহিনীর চেয়ে ভালো ছিল বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হতো। যদিও রক্ষী বাহিনীর সদস্যদের বেতনের স্কেল এবং খাবার ও পোশাকের সুবিধা ছিল পুলিশের মতো, যা ছিল সেনাবাহিনীর চেয়ে অনেক কম। 1973-74 অর্থবছরে রক্ষী বাহিনীর বাজেট ছিল সর্বসাকুল্যে 9 কোটি টাকা এবং সেই সময় সেনাবাহিনীর বাজেট ছিল 92 কোটি টাকা, যা আবার বাড়িয়ে 122 কোটি টাকা করা হয়েছিল। 1975 সালের 15 আগস্ট মর্মান্তিক ঘটনার পর রক্ষী বাহিনীকে তার সমস্ত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সহ যখন সেনাবাহিনীতে আত্মীকরণ করা হয়, তখন কি দেখা গেল?
রক্ষী বাহিনীর হাতে তেমন কোনো অস্ত্রশস্ত্র আর গোলাবারুদই নেই। অস্ত্রের মধ্যে ছিল এসএমজি, অত্যাধুনিক রাইফেল, এলএমজি ও কয়েকটি মর্টার। রক্ষী বাহিনী সদ্য স্বাধীন বাংলাদেশে এক বিশেষ রাজনৈতিক বাহিনী হিসেবে অবর্ণনীয় ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা গুম, গ্রেপ্তার, নির্যাতনের এমন সব রেকর্ড তৈরি করে যা আগের সমস্ত নজিরকে ছাড়িয়ে যায়। 1975-এ এই রক্ষী বাহিনী বিলুপ্ত করার পর ঝিনাইদহের কালীগঞ্জে রক্ষী বাহিনীর একটি ক্যাম্প উঠে গেলে সেখানে গণকবর আবিষ্কার হয়। সেখানে 60টি নরকঙ্কাল পাওয়া গিয়েছিল। অনুমান করা যায় এই হতভাগ্যরা রক্ষী বাহিনীর হাতেই নিহত হয়েছিলেন। বিশিষ্ট বামপন্থী রাজনীতিক ও বুদ্ধিজীবী হায়দার আকবর খান রণব রক্ষী বাহিনীর হাতে 10,000-এর বেশি কমিউনিস্ট, বামপন্থী কর্মী সমর্থক ও সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছিলেন। 1974 সালের 25শে জানুয়ারি দৈনিক গণকণ্ঠতে প্রকাশিত জাতীয় সংসদের প্রশ্নোত্তর বিবরণে দেখা যায় কেবল 1973 সালে রক্ষী বাহিনী 4,196 ব্যক্তিকে আটক করেছিল। কালীগঞ্জে রক্ষী বাহিনীর দুটি ক্যাম্প ছিল, একটি কালীগঞ্জ বাজারে, অপরটি ছিল গাজীরহাটে, কালার বাজার নামেও এটি পরিচিত। আর এগুলো নিয়ন্ত্রিত হতো পার্শ্ববর্তী ঝিনাইদহের নারকেলবাড়িয়া থেকে। সেখানে ছিল রক্ষী বাহিনীর বড় একটি ক্যাম্প। কালার বাজারে রক্ষী বাহিনী গণকবরস্থান গড়ে তুলেছিল। এখানে 20 থেকে 25 গ্রামের মানুষকে একত্রিত করে শুয়ে পড়তে অর্ডার দেওয়া হতো। তারপর সেই সব মানুষের ওপর দিয়ে মার্চ করে যেত রক্ষী বাহিনীর সৈনিকরা। নাকশালদের প্রতি সহানুভূতি থাকার দায়ে এই শাস্তি দেওয়া হতো গ্রামবাসীদের। রক্ষী বাহিনী অনেক তুচ্ছ ঘটনার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে জনরোষ বয়ে এনেছিল। যেমন 1973 সালের 29শে জুন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির একটি বাস এই বাহিনীর একটি লরিকে ওভারটেক করলে রক্ষী বাহিনীর সদস্যরা ওই গাড়ি ঘেরাও করে তাতে গুলিবর্ষণ করে। এতে একজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়, আহত হয় অনেকে। সারা গ্রাম ঘেরাও করে এই বাহিনী অস্ত্র, দুষ্কৃতিকারী এবং রাজনৈতিক প্রতিপক্ষ অনুসন্ধান করতে শুরু করে এবং এক পর্যায়ে কথিত ভুয়া রেশন কার্ড উদ্ধার করতে থাকে। এই প্রক্রিয়ায় তারা বেপরোয়াভাবে হত্যা, লুণ্ঠন, এমনকি ধর্ষণও করতে থাকে। তারা যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারত, যে কাউকে গ্রেপ্তার করতে পারত। দেশের গোটা গ্রামাঞ্চলে শিবির স্থাপন করে তারা নারী, শিশু নির্বিশেষে যে কাউকে আটক রাখতে পারত। প্রতিটি অপারেশনের পর তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ত। জনগণের মধ্যে রক্ষী বাহিনীর সম্পর্কে ভীতি ক্রমাগত বাড়তে থাকে এবং জনমনে ক্রমশ ঘৃণাবোধ সঞ্চারিত হয়। কোনো আদালতে রক্ষী বাহিনীর তৎপরতাকে চ্যালেঞ্জ করা ছিল দুঃসাধ্য। এর প্রধান কারণ সেনাবাহিনী, পুলিশ কিংবা এই ধরনের সংস্থার মতো নিয়মের নিগড়ে তারা আবদ্ধ ছিল না। রক্ষী বাহিনীর যে কোনো সদস্য বা অফিসার বিনা ওয়ারেন্টে কেবলমাত্র সন্দেহবশত আইন পরিপন্থী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, যে কোনো ব্যক্তি, স্থান, যানবাহন, নৌযান ইত্যাদি তল্লাশি এবং আইন শৃঙ্খলা বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র এমন সন্দেহে যে কোনো সামগ্রী বাজেয়াপ্ত করতে পারত। উপরন্তু রক্ষী বাহিনীর সদস্যদের নজিরবিহীন ইনডেমনিটি বা দায়মুক্তি দেওয়া হয়েছিল, যার অর্থ সদস্যরা তাদের যে কোনো কাজ সরল বিশ্বাসে করেছেন বলে গণ্য করা হবে এবং এই নিয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের, অভিযোগ পেশ কিংবা আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হবে না। যখন তারা মফস্বল এলাকায় গিয়ে নিজেদের শিবির স্থাপন করত, নিজেদের কৃতিত্ব জহিরের জন্য যখন জেলা প্রশাসন কিংবা অন্যান্য কর্তৃপক্ষের কাছে আগমনী রিপোর্ট দেবার প্রয়োজন মনে করত না। আদালতের কাছে প্রশ্নোত্তর পর্যায়ে রক্ষী বাহিনীর অফিসাররা স্বীকার করেছেন যে তাদের কোনো কার্যবিধি কিংবা আচরণবিধি ছিল না। নিজেদের কাজকর্মের কোনো বিবরণী কিংবা কাগজপত্র বা দলিল তারা সংরক্ষণ করতেন না। কোনো গ্রেপ্তার কিংবা তল্লাশির রেকর্ডও রাখতেন না তারা। তাহলে তারা কিভাবে কাজ করেছেন? আদালতের এমন প্রশ্নের জবাবে রক্ষী বাহিনীর একজন সিনিয়র ডেপুটি লিডার হাফিজ উদ্দিন উদ্ধতভাবে জবাব দিয়েছিলেন, আমরা যেভাবে কাজ করা ভালো মনে করি সেভাবেই করি। প্রশ্নোত্তর পর্যায়ে হাফিজ উদ্দিন জানিয়েছিলেন অস্ত্রশস্ত্র বা গোলাবারুদের হিসেবের জন্য কোনো রেজিস্টারও তাদের ছিল না। নিজেদের এরা অপরাজেয় শক্তি মনে করত। বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনাকালে তারা যেখানে খুশি সেখানে শিবির স্থাপন করত। সন্দেহভাজন লোকদের ধরে শিবিরে নিয়ে আসত। স্বীকারোক্তি আদায়ের জন্য যে রকম নির্যাতনের পন্থা অবলম্বন করত। কোনো রসিদ বা না দিয়ে তল্লাশিকালে তারা জনগণের সম্পত্তি জব্দ করার নামে হরণ করত। ঘরে ঘরে ঢুকে লুট করত ঘড়ি, ট্রানজিস্টার বা রেডিও সহ অন্যান্য মূল্যবান সামগ্রী। প্রাণের ভয়ে কেউ তাদের আচরণে প্রতিবাদ করার সাহস পেত না। এমন খবর পাওয়া যায় যে বাজারে গিয়ে দোকান ঘুরে তারা টাকা সংগ্রহ করত। গৃহস্থের ঘরে গিয়ে নিয়ে আসত হাঁস মুরগি। কোনো লোক তাদের কাজকর্মের বিরোধিতা করলে তাকে গুলি করে হত্যা করে তার লাশ নদীতে নিক্ষেপ করত। সরকার বিরোধী যে কাউকে তারা দেশবিরোধী বলে সাব্যস্ত করত এবং এভাবে অসংখ্য লোককে হত্যা করেছে তারা। ফলে দুর্ভাগ্যজনকভাবে সরকারের একটি ফ্যাসিস্ট বাহিনী হিসেবে রক্ষী বাহিনী তার পরিচিতি অর্জন করে। মুজিব সরকারের পরিকল্পনা ছিল বাকশালের প্রত্যেক জেলা গভর্নরের অধীনে রক্ষী বাহিনীর একটি করে ইউনিট মোতায়েন করা।
ফলে দ্রুত এই বাহিনীর বিকাশ ঘটানো হচ্ছিল। 15 আগস্টের সামরিক অভ্যুত্থানের পূর্ব মুহূর্তেও জেলা গভর্নররা প্রশিক্ষণরত ছিলেন এবং 14 আগস্ট বিকেলেও এই গভর্নরদের প্রশিক্ষণ দিচ্ছিলেন রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা। 75-এর 6 অক্টোবর খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বাধীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হয় 9 অক্টোবর। এই নির্দেশনায় রক্ষী বাহিনীর যাবতীয় অস্ত্রশস্ত্র, ব্যাংক ব্যালেন্স, যানবাহন ইত্যাদি সেনাবাহিনী অথবা অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করার ঘোষণা দেওয়া হয়। এই প্রক্রিয়ায় ঢাকার সাভার, চট্টগ্রামের ভাটিয়ারী, খুলনার গিলতলা, সিলেটের বটেশ্বর ইত্যাদি স্থানে বিপুল ভূ সম্পদের মালিকানা লাভ ছাড়াও সেনাবাহিনীতে রক্ষী বাহিনীর আত্মীকরণ বাংলাদেশে সেনা আমলাতন্ত্র বিস্তৃত করার একটি উপলক্ষ্য হয়েছিল। সেনাবাহিনীতে রক্ষী বাহিনীর আত্মীকরণ শুরু হয় 1975-এর 12 অক্টোবর। খুব ধীরে এই আত্মীকরণ সম্পন্ন হচ্ছিল। অফিসারদের স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আত্মীকরণ করা হয়। পুরো পদক্ষেপটি আইনগতভাবে সঠিক ধারায় এগোলেও প্রশাসনিকভাবে ছিল অভিনব এবং বিস্ময়কর। তারা এমন একটি বাহিনীকে দেশের সুশৃঙ্খল প্রতিরক্ষা কাঠামোতে একীভূত করে নেয় যে বাহিনী স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা কোনো মন্ত্রণালয়ের অধীনস্থ ছিল না। যে বাহিনী গড়ে উঠেছিল ভিন্ন একটি দেশের সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ও তত্ত্বাবধানে। যে বাহিনীর জনবলের বিরাট এক অংশের সামরিক জীবনে শুরু হয়েছিল বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এবং যে বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য ও বিবেচনাযোগ্য অভিযোগ ছিল। এত সবের পরেও কোনো ধরনের প্রকাশ্য তদন্ত বা জবাবদিহিতার মুখোমুখি না করি এবং তার সদস্যদের মেধা, যোগ্যতা ও অতীত রাজনৈতিক সম্পৃক্ততা সম্পর্কে জনমনে প্রশ্ন থাকার পরও রাষ্ট্রীয় সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল একটি বাহিনীতে একীভূত করা হয়। পরবর্তীকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করে গেছেন যে এই সিদ্ধান্ত সঠিক ছিল না। জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্তত 4 জন ছিলেন রক্ষী বাহিনী থেকে আত্মীকৃত। এই ঘটনাবলীর আরেকটি কাকতালীয় দিক হল মেজর জেনারেল খালেদ মোশাররফ ঢাকার শেরেবাংলা নগরে সেনাবাহিনীর যে মিল ব্যারাকে নিহত হয়েছিলেন সেটি ছিল রক্ষী বাহিনীর প্রধান কার্যালয়। মাত্র কয়েকদিন আগে যা সেনাবাহিনীতে আত্মীকৃত হয়েছিল এবং যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ইউনিট অবস্থান করছিল। একটি রক্ষী বাহিনী ব্যাটালিয়ন যে 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হয়েছিল সেটি 3রা নভেম্বর 1975-এর অভ্যুত্থানে তার অধিনায়কের নির্দেশে অংশগ্রহণ করেছিল। 2 বছর পর বগুড়া সেনানিবাসেও শৃঙ্খলা বহির্ভূত কর্মে লিপ্ত হয়েছিল। 48 ঘন্টার মতো সময় ধরে বিশৃঙ্খলায় জড়িয়ে থাকার কারণে এই ব্যাটালিয়নটিকে ডিসব্যান্ড করা হয় বা ভেঙে দেওয়া হয়। 6 অক্টোবরের মাত্র 4 সপ্তাহ পর ব্রিগেডিয়ার নুরুজ্জামান ছাড়াও লেফটেন্যান্ট কর্নেল হাওলাদার, ক্যাপ্টেন দীপক প্রমুখ রক্ষী বাহিনী থেকে কর্মকর্তা 1975-এর 3রা নভেম্বর অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষোক্ত জনই 4 নভেম্বর শাফাত জামিলের নেতৃত্বে বঙ্গভবনে ঢুকে মন্ত্রিসভার বৈঠকের মধ্যে প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গুলি করতে উদ্যত হয়েছিলেন। 3রা নভেম্বর অসফল অভ্যুত্থান যে ভারতীয় সমর্থনপুষ্ট হিসেবে পরিচিতি অর্জন করেছিল তার পেছনে প্রধান প্রমাণ হিসেবে কাজ করে ওই অভ্যুত্থানে রক্ষী বাহিনী থেকে সদ্য রূপান্তরিত সেনা পদাতিক ব্যাটালিয়নগুলোর অপারেশনাল উপস্থিতি। ঢাকার মিরপুর ও সাভারে অবস্থানকারী এরকম 5টি রূপান্তরিত ব্যাটালিয়নকে এই অভ্যুত্থানে সংশ্লিষ্ট করা হয়। সীমাহীন ক্ষমতা চর্চা ও মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকভাবে রক্ষী বাহিনীর অভ্যন্তরীণ নিয়মকানুন ও শান্তি শৃঙ্খলা অচিরেই ভেঙে পড়ে যায়। পদমর্যাদার ক্ষেত্রে রক্ষী বাহিনীর সাংগঠনিক দুর্বলতার কারণে এরা প্রায় নিজেদের মধ্যে কলহ ও সংঘর্ষে লিপ্ত হতো। এসবের মধ্যে ছিল উন্মত্ততা, সেন্ট্রিকে আঘাত করা, কর্তব্য পালনকালে জুয়া খেলা, অধস্তনদের সঙ্গে দুর্ব্যবহার করা ইত্যাদি। এভাবে জনগণের কাছে ভাবমূর্তি হারাবার সঙ্গে সঙ্গে রক্ষী বাহিনী থেকে সদস্যদের পালিয়ে যাওয়ার ঘটনাও দিন দিন বেড়েই চলছিল। রক্ষী বাহিনীর সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা পরে যুক্তি দেখিয়েছেন সর্বহারা পার্টি, গণবাহিনী ও মার্ক্সবাদী লেনিনবাদী নামধারী উগ্র বাম দলের নৈরাজ্য আর খুনাখুনি ঠেকাতে এই শক্তি প্রয়োগের দরকার ছিল। উগ্র বামপন্থী আর শাসক দলের কর্মী সমর্থকদের বেপরোয়াভাবে খুন করেছিল বলে তাদের অভিযোগ। বস্তুতপক্ষে এসব উগ্র বামদল যত না শাসক দলের লোকদের মেরেছে তার চেয়ে বেশি বামপন্থী মেরেছে শাসক দল। এই ধরনের সকল ক্ষেত্রেই দেখা যায় শাসক দলই প্রথম হত্যা শুরু করে। সর্বোপরি যদি শাসক দল গণতন্ত্রকে সম্মান প্রদর্শন করত, যদি আইনের প্রতি তাদের আনুগত্য থাকত, তাহলে বিরোধী দলে সশস্ত্র তৎপরতার বিকাশ তো দূরের কথা, জন্মও নিতে পারত না। মুজিব আমলের রক্ষী বাহিনী সহ অন্যান্য নির্যাতনকারী বাহিনীর কার্যকলাপের বিরুদ্ধে সাপ্তাহিক হলিডে ছিল বেশ সোচ্চার। হলিডেতে এক প্রতিবেদনে লেখা হয়, তুলনা করতে পছন্দ না করলেও এই বাহিনীর কাজের সঙ্গে অনেকেই ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বা সিআরপির কাজের মূল খুঁজে পেয়েছিল। এই বাহিনী সন্ত্রাসবাদ আক্রান্ত পশ্চিমবাংলায় তৎপরতা চালিয়ে আসছে।
রক্ষী বাহিনীর নির্দয় ও নির্বিচার অপারেশন, যেখানে সংবেদনশীলতার লেশমাত্র নেই, তাকে সিআরপির সমগোত্রীয় বলে প্রতিপন্ন করেছে। জাতীয় রক্ষী বাহিনী বর্তমান সন্ত্রাস। একে গঠন করা হয়েছে জনগণকে দমনে, বিপ্লবী রাজনীতি উৎখাতকরণে এবং বাংলাদেশের শাসক গোষ্ঠী ও তার মুরব্বী ভারতের স্বার্থ রক্ষায় লাঠিয়ালের কাজ করতে। মুজিব শাসনামলে গণমাধ্যমের নিয়ন্ত্রণ যেসব কারণে সরকারের জন্য অপরিহার্য হয়ে উঠেছিল, তার মধ্যে একটি ছিল রক্ষী বাহিনীর কার্যক্রম। বস্তুত গণমাধ্যমকে মুক্ত অবস্থায় রেখে দিলে রক্ষী বাহিনীকে কোনোভাবেই এতটা মুক্ত হস্তে তাদের কার্যক্রম চালাতে দেওয়া সম্ভব হতো না। রক্ষী বাহিনীর অবাধ ভূমিকার স্বার্থেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। এই কারণেই গণমাধ্যমের ওপর রক্ষী বাহিনীর আক্রোশ ছিল। ৭৪-এর ১৯শে মার্চ রক্ষী বাহিনী গণকণ্ঠের প্রেসের যন্ত্রপাতি খুলে নিয়ে যায়, যা ছিল গণমাধ্যমের প্রকাশনা বন্ধে ওই সময়কার এক অভিনব নজির। রক্ষী বাহিনী মুজিব বাহিনী ও সমজাতীয় বাহিনীগুলোর হত্যা, সন্ত্রাস ও নির্যাতন সম্পর্কে দেশি বিদেশি পত্রিকায় বেশ কিছু রিপোর্ট ছাপা হয়েছিল। এসব রিপোর্ট ছাপার অপরাধে দেশের বহু দৈনিক ও সাপ্তাহিক পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বিদেশি অনেক সাংবাদিককেও অপদস্থ হতে হয়েছে। ৭৫-এর মে মাসে রিডার্স ডাইজেস্টে এক প্রতিবেদন ছাপা হয়। সেখানে লেখা হয়, জনগণের মধ্যে শেখের জাদুকরী ইমেজ ক্রমশই হ্রাস পাচ্ছে। এই পটভূমিতে শেখের পদক্ষেপগুলো ক্রমেই নির্দয় হচ্ছে। স্বাধীনতার পর থেকে এ যাবৎকাল পর্যন্ত অন্তত ২০০০ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক নেতা ও কর্মী খুন হয়েছেন। শেখ মুজিব দুটি বেসামরিক সংগঠনের ওপর বিশেষভাবে নির্ভরশীল। একটি হচ্ছে তার ভাগ্নের নেতৃত্বাধীন ১ লাখ সশস্ত্র একগুঁয়ে যুবকের সংগঠন যুবলীগ, এটি জাতীয় শুদ্ধি অভিযানে নিয়োজিত। অপরটি হচ্ছে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী, নিষ্ঠুর রক্ষী বাহিনী। শেষোক্ত বাহিনীটি যে কোনো কারণে যখন তখন অত্যাধুনিক অস্ত্র উঁচিয়ে মিল কারখানায় প্রবেশ করে, শ্রমিক নেতাদের ওপর খবরদারি করে, গ্রাম এলাকায় আকস্মিক কারফিউ জারি করে জনগণের মধ্যে সন্ত্রাসের রাজত্ব চালায়। এরা লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় নির্মম নির্যাতন চালিয়ে থাকে, যার পরিণতিতে এ যাবৎ বহু লোকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে রক্ষী বাহিনী শুধু নেতিবাচক অবদানই নয়, একটি ইতিবাচক ভূমিকাও ছিল। একটি মৌলিক অবদান বাংলাদেশের ইতিহাসে ইতিবাচক হিসেবে বিবেচিত হতে পারে, সেটা হচ্ছে পিটি প্যারেডের জন্য সামরিক কমান্ড সম্পৃক্ত শব্দাবলী, যা পাকিস্তান আমলে ইংরেজি ও উর্দুতে ছিল, সেগুলোকে বাংলায় করা। যেমন অ্যাটেনশনের বদলে সোজা হও, স্ট্যান্ড ইজির বদলে আরামে দাঁড়াও। রক্ষী বাহিনী নামের এই খুনি বাহিনীর সদস্যদের হাতে কত মানুষ গুম কিংবা খুন হয়েছে, তার সত্যিকারের হিসাব হয়তো কখনোই পাওয়া যাবে না। দ্বিতীয় পরিচ্ছেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ খুন। প্রতিদিনের মতো ১৯৭৪ সালের ৪ এপ্রিলও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ও সূর্যসেন হলে রাত নেমেছিল। আর সব বাসিন্দার মতো রাতের ঘুম নেমে আসার কথা ছিল সূর্যসেন হলের ৬৩৫ ও ৬৪৮ নম্বর কক্ষের বাসিন্দাদের চোখেও। পার্থক্য শুধু একটাই, এই দুই কক্ষে ৭ জন তরুণকে সেই দিনের মধ্যরাতে চিরদিনের মতো ঘুমিয়ে যেতে হয়েছিল এক শিহরণ জাগানো খবরের শিরোনাম হয়ে। ১০ থেকে ১৫ জন সশস্ত্র ছাত্রলীগ কর্মী ওই দুই কক্ষ থেকে ৭ জন ছাত্রকে ডেকে বাইরে এনে অস্ত্র তাক করে হাত উঁচু করিয়ে ধাক্কাতে ধাক্কাতে মহসিন হলে নিয়ে যায়। সেখানে টিভি রুমের সামনের করিডোরে তাদের হাত পা বেঁধে দাঁড় করানো হলো। এরপর রাতের আধারে স্টেনগানের হিংস্র গর্জনে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একসঙ্গে ৭ ছাত্রের দেহ ঝাঁঝরা হয়ে গেল বুলেটের আঘাতে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই বীভৎস হত্যাযজ্ঞের সংবাদ মুখে মুখে রাজধানীতে ছড়িয়ে পড়ে। এরপর ঢাকা শহর ছাপিয়ে গোটা দেশ। আতঙ্ক তখন চারদিকে। সাধারণ শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে হল ছাড়তে শুরু করে। রাতের বেলা ভৌতিক পরিবেশ। ৬ এপ্রিলের পত্রিকায় কালো রিভার্স হেডিংয়ে এই ঘটনা প্রধান শিরোনাম হয়। নিউ ইয়র্ক টাইমস সহ বিদেশি গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে সংবাদটি প্রকাশ করে। ওই রাতে সূর্যসেন হলের ৬৩৫ নম্বর কক্ষে কয়েকজন ছাত্র গল্প করছিল। ওই কক্ষেই ছিল নাজমুল হক কোহিনুর। রাত ১টা ২৫ সূর্যসেন হল থেকে প্রথম ২-৩টা গুলির শব্দ পাওয়া যায়। এই সময় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী হলের ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে ৫ম তলায় উঠে আসে। প্রথমে তারা ৬৩৪ নম্বর রুমের দরজায় ধাক্কাধাক্কি করে কোহিনুর নাম ধরে ডাকতে থাকে। ওই কক্ষের ভেতর থেকে এক ছাত্র পাশের কক্ষে যোগাযোগ করতে বলে। অস্ত্রধারীরা পাশের ৬৩৫ নম্বর কক্ষের দরজা ধাক্কাতে শুরু করে। তারা কোহিনুরকে দরজা খুলতে বলে। কিছুক্ষণ এই অবস্থা চলতে থাকলে অপারগ হয়ে কোহিনুর ভেতর থেকে দরজা খুলে দেয়। অস্ত্রধারীরা তাদের হ্যান্ডস আপ করতে বলে। কোহিনুর সহ ওই কক্ষে তখন ছিল ৪ জন। ৪ জনই মাথার উপর হাত তুলে কক্ষ থেকে বের হয়ে আসে।
একই কায়দায় অস্ত্রধারীদের অন্য গ্রুপ 648 নম্বর কক্ষ থেকে আরও 3 জনকে বের করে নিয়ে আসে। এই 7 জনের দিকে অস্ত্র তাক করে সারিবদ্ধভাবে তাদেরকে হাঁটিয়ে 5ম তলা থেকে নিচে নামিয়ে নেওয়া হয়। এই সময় কোহিনূর বিষয়টি আঁচ করতে পেরে তাকে প্রাণে না মারার জন্য কাকুতি মিনতি শুরু করে। দোতলা পর্যন্ত নামার পরে 215 নম্বর কক্ষের সামনে গিয়ে আরও এক ছাত্রের খোঁজ করে অস্ত্রধারীরা। ওই ছাত্র বুঝতে পেরে জানালা ভেঙে দোতলা থেকে নিচে লাফিয়ে পড়ে। ততক্ষণে অস্ত্রধারীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। ওই ছাত্রকে না পেয়ে অস্ত্রধারীরা জানালার কাছে গিয়ে দেখে কেউ দৌড়ে পালাচ্ছে। জানালা দিয়েই তাকে গুলি করা হয়, কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয়। 7 জন হতভাগ্য ছাত্রকে যখন সূর্যসেন হল থেকে মহসিন হলের মধ্যে নিয়ে যাওয়া হয় তখন রাত 2টা 4 মিনিট। মহসিন হলের টিভি রুমের সামনের করিডরকে বদ্ধভূমি হিসেবে নির্বাচিত করে এই 7 জনকে সেখানে দাঁড় করানো হয়। রাত 2টা 11 মিনিটে হতভাগ্য ওই ছাত্রদের লক্ষ্য করে বার্স্ট ফায়ার করা হয়। গুলিবিদ্ধ ওই ছাত্ররা লুটিয়ে পড়ে এবং ছটফট করতে করতে প্রাণ হারায়। রক্তে ভেসে যায় পুরো করিডর। তাদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর অস্ত্রধারীরা ফাঁকা গুলি ছুড়ে ত্রাসের রাজত্ব আরও বিস্তৃত করে। রাত 2টা 25 মিনিটে তারা ধীরে সুস্থে ঘটনাস্থল ত্যাগ করে। ভোর 4টা 55 মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, যদিও ঘটনাস্থল থেকে সামান্য দূরেই ছিল একটি পুলিশ ফাঁড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রান্তে রাজধানীর পুলিশ কন্ট্রোল রুম। প্রায় 1 ঘণ্টা ধরে অস্ত্রধারীদের এমন তৎপরতার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে হাজির হতে পারেনি। হত্যাকাণ্ডের প্রায় 2.5 ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বেশ কিছুদিন যাবৎ ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের হুমকি দেওয়া হচ্ছিল। ছাত্রলীগের সভাপতি মনিরুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান এই শুদ্ধি অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন। তাদের প্রতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের আশীর্বাদ ছিল। যারা নিহত হন তারা ছিলেন শেখ ফজলুল হক মনির অনুসারী, কয়েকজন ছিলেন শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। প্রধানমন্ত্রী শেখ মুজিব ওই সময় চিকিৎসার জন্য মস্কোতে ছিলেন। খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচার দাবি করে শফিউল আলম প্রধানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল হয়। নারকীয় হত্যাযজ্ঞের 3 দিন পর পুলিশ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান সহ 3 জনকে গ্রেপ্তার করে। অপর 2 জন হলেন কামরুজ্জামান ওরফে কামরুল এবং মাহমুদুর রহমান ওরফে বাচ্চু। পুলিশি তদন্তে বেরিয়ে আসে এই হত্যাযজ্ঞে শফিউল আলম প্রধান সরাসরি জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই নারকীয় ঘটনা ঘটে বলে পুলিশের তদন্তে বলা হয়। বছর 2 পর আব্দুর রাজ্জাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামি আব্বাস উদ্দিন আফসারিকে দেখতে পেয়ে ভর্ৎসনা করে বলেছিলেন, হলের ভেতরে মারতে গেলি কেন? ওদের ডেমরা টেমরা নিয়ে গিয়ে ফেলে আসলেই তো হতো। মুক্তিযুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 7 মার্ডারের মতো আরও কোনো ঘটনাই তৎকালীন সময়ে এমন চাঞ্চল্যের সৃষ্টি করেনি। এই হত্যাকাণ্ড নিয়ে দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয়তে লেখা হয়, মহসিন হলের কোণে বদ্ধভূমিতে 2 ইঞ্চি পুরো রক্তের চিহ্ন হয়তো 2-4 দিন পর মুছিয়া যাইবে, কিন্তু যে জিনিসটা শত ঢাকাঢাকি আর চুনকামেও মুছিবে না সেটা জাতির মুখের কলঙ্ক, প্রশাসনের কপালের কালিমা। কিন্তু তাতেই বা কার কি? অমন্ত কতই ঘটিল, কতজনে কত কিছু বলিল। প্রশাসনের কাফিলা কি থামিয়া দাঁড়াইয়াছে, নাকি স্তব্ধ নিশ্চল হইয়া গিয়াছে মৃত্যুর মিছিল? আমরা সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করিতেছি, না জানার ভান করিতেছি। আমরা বধির না হইলেও বোবা, আমরা কিছু বলিতে পারি না, কিন্তু অদূরে কলিকাতায় বসিয়া আনন্দবাজার দেখিতেও পাইতেছে, কিঞ্চিত বলিতেও পারিয়াছে। সে বক্তব্য বড় ইঙ্গিতপূর্ণ। ইহা আমাদের আত্মবিনাশের অশুভ বার্তা বহন করে। গত শনিবারে উপসম্পাদকীয় স্তম্ভে আমরা ওই আসন্ন সর্বনাশে ইঙ্গিত দিয়া সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির কাছে আপিল জানাইয়াছিলাম, যেরূপ জানাইয়াছি 2 বৎসর যাবৎ। কিন্তু তাতে কি লাভ হইয়াছে? কার শুভবুদ্ধি আমরা জাগ্রত করিতে পারিয়াছি? এই যে গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট, এর কালো ছায়া স্পষ্ট পরিদৃষ্ট হইতেছে। পারিয়াছি কি সরকার ও ক্ষমতাসীন দলকে সে সম্পর্কে সতর্ক ও সক্রিয় করিয়া তুলিতে? নাকি পারিয়াছি অস্ত্রের ভাষায় যারা কথা বলে, যারা ভ্রাতৃ রক্তে হাত রাঙায়, তাদের নিবৃত্ত করতে? পারিয়াছি কি এই উপলব্ধি জাগ্রত করিতে যে যাহারা অস্ত্রের ভাষায় কথা বলে তাহারা নিজেরাও অস্ত্রের শিকারে পরিণত হয়? আমরা কিছুই করিতে পারি নাই। আমরা ব্যর্থ, আমাদের প্রশাসন ব্যর্থ। বোধ করি ইহা আমাদের সামগ্রিক জাতীয় ব্যর্থতারই কালিমামণ্ডিত চিত্র। বাংলাদেশ জুড়িয়া প্রতিদিন প্রতি রাতে কত হত্যা, কত লুণ্ঠন, কত অগ্নিসংযোগ, কত শ্বেত সন্ত্রাস, কত মর্মান্তিক ঘটনাই তো ঘটিতেছে। এই বিশ্ববিদ্যালয় চত্বরেও গত 1 বছর সোয়া বছরের মধ্যে 4-5 বার বেআইনি অস্ত্রের প্রকাশ্য মহড়া হইয়াছে, সংঘটিত হইয়াছে সশস্ত্র আক্রমণ, পৈশাচিক হত্যাকাণ্ড,
হলের পর হল লণ্ডভণ্ড হইয়াছে এবং অস্ত্রের মুখে হইয়াছে ব্যালট বাক্স ছিনতাই। প্রশাসন দুষ্কৃতিকারীদের খুঁজিয়া বাহির করার দৃঢ় সংকল্প বারবার প্রকাশ করিয়াছেন। পূর্ণ শান্তি নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দান করিয়াছেন। বেআইনি অস্ত্র উদ্ধার ও শ্বেত সন্ত্রাস বন্ধ করার বজ্র কঠোর সংকল্প পুনঃ পুনঃ ঘোষণা করিয়াছেন এবং তজ্জন্য স্পেশাল পাওয়ারও হাতে লইয়াছেন। কিন্তু তার কি ফলাফল? নির্দ্বিধায় বলা যাইতে পারে এতটুকু ফল অর্জিত হয়নি, বরঞ্চ পরিস্থিতি দিন দিন দ্রুত অবনতি ঘটিতেছে। ডক্টর মাজহারুল হকের আলোড়ন সৃষ্টিকারী উক্তিটিরই পুনরাবৃত্তি করিয়া বলা যাইতে পারে, আমরা প্রতিদিন তীব্র বেগে এগিয়ে চলিতেছি রসাতলে। মহাসমুদ্রে কোথায় যেন একটা বিরাট পানির পাক সৃষ্টি হইয়াছে। সেই পাক আমাদের দ্রুত বেগে টানিয়া লইয়া যাইতেছে ডুবাইয়া মারিতে। আমরা অসহায়ভাবে ধ্বংসের সেই দুর্নিবার আকর্ষণ ধাইয়া চলিয়াছি, যেন আমাদের আর কোনো ভরসাই অবশিষ্ট নাই। আমরা যে সমগ্র জাতি সেই মহাসমুদ্রের পাকের টানে ধাইয়া চলিতে চলিতে আর্তচিৎকার করিয়া বলিতেছি, বাঁচাও বাঁচাও। কে শোনে কার কথা? আইনের দেবী নাকি অন্ধ? তিনি কারো চেহারা দেখিতে পান না। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা শান্তি রক্ষার সুমহান দায়িত্ব যারা বহন করেন, তাহাদেরও মুখ চিনিয়ে আইন প্রয়োগ করিতে গেলে চলে না। আইনের দণ্ড প্রয়োগের পথে কোনো দ্বিধা দ্বন্দ্ব বাজ বিচার আসিয়া দাঁড়াইলে আইনের ব্যর্থতা সেখানে অনিবার্য। প্রশাসন আজ আত্মজিজ্ঞাসা করুন, পূর্ণ সত্যতা সহকারে নিজেকে প্রশ্ন করুন, আমাদের এই যে লজ্জাজনক নিদারুণ ব্যর্থতা, এর কারণ কি আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদেরই দ্বিধাদ্বন্দ্ব, পক্ষপাতিত্ব, অন্যায়ের হস্তক্ষেপ ও নির্লজ্জ আত্মপ্রবঞ্চনাই নয়? যদি নিজেকে প্রশ্ন করার মতো এতটুকু সততা ও সৎসাহস তাহারা দেখাইতে পারেন, তবে প্রশ্নের সদুত্তরও পাইবেন। উহারাই মধ্য পাইবেন শুধু শান্তি প্রতিষ্ঠান নয়, শুধু শ্বেত সন্ত্রাস নির্মূল করার নয়, সামগ্রিক জাতীয় আত্মবিনাশের মুখ হইতেও ফিরিয়া ও ফিরাইবার পথ নির্দেশ। আর যদি প্রশাসন সেই সৎসাহস, সততা ও সত্যনিষ্ঠা দেখাইতে না পারে, তবে জানিয়া রাখুন, যাহা চলিতেছে ইহার কোনো শেষ নাই এবং যে পয়েন্ট অফ নো রিটার্নের দিকে দেশ ও জাতি ধাবিত হইতেছে, সেখান হইতে কোনো প্রত্যাবর্তন নাই। দ্রুত বিচার কাজ শুরু হয়। শেখ মুজিবের শাসনামলে বিচারে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, কিন্তু ৭৫-এর পর এই সকল মৃত্যুদণ্ড আর কার্যকর হয়নি। হত্যা মামলার বিচার চলাকালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিবৃতি দিয়ে শফিউল আলম প্রধানের পক্ষ নেয়। পরে মুজিব শাসনামলে কেবল এই একটিমাত্র হত্যাকাণ্ড তদন্ত ও বিচারের আওতায় এবং তার সব খবর সংবাদ মাধ্যমে এসেছিল। শফিউল আলম প্রধানের গ্রেপ্তারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের হলে তাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গ্রেনেড ছুড়ে মারে। মহসিন হলে ৭ ছাত্রলীগ কর্মী খুনের কয়েক মাস আগে ১৯৭৩ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একই সঙ্গে আসাদ, শহীদ, মিন্টু ও মোস্তাক নামে ৪ যুবককে হত্যা করা হয়েছিল। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও ছাত্রলীগ কর্মী ছিল। এই ঘটনা ছিল মুজিব বাহিনীর উপদলীয় কোন্দলের জের। এই তরুণরা খুন হন শামসুন্নাহার হলের পার্শ্ববর্তী শিক্ষকদের আবাসিক এলাকায়। এই ঘটনায় ৪ জন মারা গেলেও ইদ্রিস নামে একজন আহত অবস্থায় বেঁচে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর বি ওয়ালিউর রহমানের স্ত্রী বিলকিস রহমান, যিনি তখন দ্য মর্নিং নিউজ পত্রিকায় কাজ করতেন, তিনি ছিলেন উল্লিখিত ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। ১৯৭৩ সালের সেপ্টেম্বরে এই বিষয়ে পত্রিকায় মতামত প্রকাশের কারণে সরকারি চাপে তিনি মর্নিং নিউজ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তবে ১৯৭৩ সালের সেপ্টেম্বরে সেই রাতের হত্যাকাণ্ডের ঘটনায় বেঁচে যাওয়া আহত ইদ্রিসের জবানিতে মর্নিং নিউজে এই ঘটনার নায়কদের সম্পর্কে ইঙ্গিতপূর্ণ অনেক তথ্য প্রকাশিত হয়ে পড়লে তা সেই সময় রাজনৈতিকভাবে প্রভাবশালী অনেকের জন্য বিব্রতকর হয়ে ওঠে। স্বাধীন রাষ্ট্রের প্রথম বর্ষের শুরু, চারিদিকে অনিয়ম, বিশৃঙ্খলা, অরাজকতার প্রবল প্রতিপত্তি। রাষ্ট্র ক্ষমতার অধীশ্বররা রাষ্ট্র পরিচালনায় অতি প্রয়োজনীয় এবং অতি প্রাথমিক জ্ঞান ও শিক্ষা দীক্ষা বোধবুদ্ধির অভাবে সূচনাতে ব্যর্থতার সোপান রচনা করেছেন। সারা দেশে মিল কারখানা, রাষ্ট্রীয় ও পশ্চিম পাকিস্তানিদের মালিকানাধীন সম্পত্তি লুটতরাজের হিড়িক পড়ে গেছে। এসবের কুশীলব ক্ষমতাসীন মহল আর তাদের লোকজন, আপনজন, মুখে তাদের জাতীয়তাবাদ আর দেশপ্রেমের মুখরোচক স্লোগান। মুক্তিযুদ্ধের সাথে যাদের সিংহভাগেরই কোনো সম্পর্ক ছিল না। সর্বব্যাপী এই দখল লুণ্ঠনকারী দলীয় দুর্বৃত্তদের প্রতিহত করতে সেই একদলীয় লোকজন নিয়ে তৈরি করা হলো লাল বাহিনী। গোড়াতেই হলো আরেক নতুন মাত্রার নৈরাজ্যের গোড়াপত্তন। সামরিক কিংবা আধা সামরিক নিয়মিত বাহিনীর মতো উর্দি ক্যাপ পরিধান করে হাজির হলেন এই বাহিনীর প্রধান আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান। প্রতিদ্বন্দ্বী বাম রাজনৈতিক ও শ্রমিক সংগঠন উৎখাত এবং বিরোধী দলীয় সিবিএ ইউনিয়ন হাইজ্যাক আর সর্বগ্রাসী চাঁদাবাজি হয়ে উঠল এই বাহিনীর প্রধান কাজ।
৭২ জুন মাসে লাল বাহিনী তার কথিত শুদ্ধি অভিযান শুরু করে আটক যে কাউকে শাস্তি প্রদানের আইনগত ক্ষমতাও চেয়েছিল। আওয়ামী বিরোধী শত শত শ্রমিক হত্যার দায় রয়েছে এদের। লাল বাহিনীর এই গণবিরোধী দৌরাত্মের মধ্যেই ৭২ সালে সোহরাওয়ার্দী উদ্যানে এর ৮০,০০০ সদস্যের, যাদের বেশিরভাগই ছিল প্রকৃতপক্ষে বেআইনি অস্ত্রধারী, এক সমাবেশে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। তার পাশেই সালাম গ্রহণ করেন নরহত্যা, সন্ত্রাস, জুলুম, চাঁদাবাজির মূর্ত প্রতীক আব্দুল মান্নান MCA।